এখনও তার বাচ্চা মেয়েকে খুঁজে বেড়ায় জঙ্গলের ভিতর আনাচে কানাচে। আজও তার সেই কান্নার শব্দ শোনা যায় মাঝরাতে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমার আগের ঘটনাগুলো শুনতে পারো নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি যে বিষয়ে তোমাদের বলবো সেটা আমাদের ইন্ডিয়ার একটি আরবান লেজেন্ড, অর্থাৎ লোককথা অনুযায়ী সত্যি ঘটা কিছু ভয়াবহ ঘটনা বা কিছু তথ্য যা বহু কাল আগে ঘটেছে বা এখনও ঘটে চলেছে। আমি আমার ভিডিওজে নানা সত্যি ভৌতিক ঘটনা শুনিয়েছি যা আমার চেনাশোনা কারোর সাথে ঘটেছে, বা নানা ভৌতিক জায়গায় গিয়ে তাদের সাথে হওয়া কিছু সত্যি ঘটনা, যেমন কার্শিয়াঙ্গ কালিম্পংয়ের সেই ঘটনা এবং তার পিছনে থাকা সত্যি ভয়ঙ্কর ইতিহাসটা। তোমরা যদি সেইগুলো না শুনে থাকো এখনও, তাহলে নিচের দেওয়া আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে সব ঘটনাগুলো শুনে নিতে পারো। আগের ভিডিওজে আমি তোমাদের আসামের এক ছোট্ট মায়াবী গ্রাম মেয়ঙ্গের কালা জাদু, তন্ত্রমন্ত্র ও উইচ হান্টিংয়ের ব্যাপারে সব বলেছিলাম। তারপর আরেক ভিডিওতে আসামেরই জতিঙ্গা গ্রামের সেই লক্ষ লক্ষ পাখিদের হঠাৎই আকাশ থেকে উড়তে উড়তে মাটিতে পড়ে আত্মহত্যা করা, যা বহু বছর ধরে হয়ে আসছে, সেই নিয়ে অজানা কিছু তথ্য শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা দেখতে পারো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। সেই আসামের ব্যাপারে দেখতে দেখতেই 7 সিস্টার্স অফ ইন্ডিয়ারই এক স্টেটের একটি জায়গার ব্যাপারে পড়ি। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন আরবান লেজেন্ডস যা কথিত আছে সেইগুলোর মধ্যেই এই ঘটনাটি অন্যতম। আমি এই মর্মান্তিক এক ঘটনার ব্যাপারে জানতে পেরে এটা নিয়ে অনেক খুঁজেছি, পড়েছি এবং যা যা তথ্য আমি জানতে পেরেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আজ। আমি এই অস্বস্তিকর ঘটনাটা পড়ে ঠিক যতটা অবাক ও বিস্মিত হয়েছিলাম, তোমরাও পুরোটা শোনার পর ততটাই আশ্চর্য হবে। চলো তাহলে শুরু করা যাক। 7 সিস্টার্স অফ ইন্ডিয়া এই নামটা আশা করি তোমরা সবাই জানো, আর যারা যারা জানো না তাদের জন্য বলে রাখি, ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন রাজ্যগুলোকে একসাথে 7 সিস্টার্স বলা হয়। সেই জায়গাগুলো একদমই কাছাকাছি। তাদের আবহাওয়ার মিল, জায়গার মিল, মানুষদের গঠনের মিল এবং তাদের পরস্পর নির্ভরতার কারণেই এই 7টি রাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরাকে একসাথে 7 সিস্টার্স অফ ইন্ডিয়া বলা হয়। সবুজে ভরা পাহাড়, চমৎকার সুন্দর জীবন্ত রুট ব্রিজ যা বহু বছর ধরে গাছের গুঁড়ি দিয়ে আপনা আপনি সৃষ্টি হয়েছে, সুন্দর ভ্যালিজ ও বহু ঝর্ণা দিয়ে ঘেরা এক সুন্দর রাজ্য মেঘালয়। তবে মেঘালয়ার কথা ভাবলেই প্রথমে যা মাথায় আসে তা হলো নোকালিকাই ওয়াটারফল, ইন্ডিয়ার সবথেকে লম্বা ঝর্ণা যা সবুজ জঙ্গলে ঘেরা প্রায় 1115 ফিট উঁচু এক খাড়া পাহাড় থেকে প্রবল গতিতে নিচে ধেয়ে আসে, যা প্রথমে ফিরোজা নীল রং, তারপরে ক্রমশ সবুজ এবং শেষে গাঢ় নীল হয়ে বয়ে যায়। কিন্তু এই অসম্ভব সুন্দর জলোচ্ছ্বাসের পিছনে এক হাড় কাঁপানো মর্মান্তিক সত্য ঘটনা লুকিয়ে আছে। নোকালিকাইয়ের নো শব্দটির অর্থ হলো ঝাঁপ দেওয়া। কে এবং কেন অত উঁচু ঝর্ণা থেকে ঝাঁপ দিয়েছিলেন, তার ঝাঁপ দেওয়ার জন্য দায়ী যে ঘটনাটি, সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক এবং
এই ঘটনাটি থেকেই সেই ঝর্ণার নামকরণ হয় নৌকালিকাই ওয়াটারফল। এই নৌকালিকাইয়ের অর্থ কী এবং সেই মর্মান্তিক ঘটনাটি কী সবটাই আপনাদের জানাবো। প্রথমেই সেই সুন্দর জায়গাতে বসবাস করা এক পরিবারের ভালো দিনের কথা দিয়ে শুরু করি। সোহরা বা চেরাপুঞ্জিতে উমিয়ং নদীর তীরে রংজিরতে নামের এক গ্রাম ছিল। সেই গ্রামেই খাসি গোষ্ঠীর মানুষরা বসবাস করত। এই খাসি গোষ্ঠীরই এক পরিবারে ছিল স্বামী ইউরাং, স্ত্রী কালিকাই ও তাদের এক ছোট্ট ফুটফুটে মেয়ে। ইউরাং গরিব ছিল বটে, কিন্তু মানুষ হিসেবে ছিল খুবই ভদ্র, সৎ, পরিশ্রমী এবং তার স্ত্রী তাকে অনেক সাহায্য করত। এই নিয়ে ওরা তিনজন খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল, বেশ সুখে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না তাদের। হঠাৎই এক মারণ রোগের শিকার হলো উরাং এবং অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না তাকে। স্ত্রী কালিকাই ও সন্তানকে একা করে চলে গেল সে। এরপর থেকে শুরু হলো তাদের আসল লড়াই। কালিকাই অনেক কষ্ট করে তার মেয়ের দেখভাল করত। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানো, বাইরের কাজ করা, তারপর মেয়ের দেখাশোনা করা, খুবই কষ্টের দিন চলছিল তাদের। আসলে স্বামী মারা যাওয়ার পর তার কাজটাই মহিলাটি পেয়েছিল। ভারী ভারী লোহার উপকরণ এক বাঁশের ঝুলিতে নিয়ে পিঠে ঝুলিয়ে বইতে হতো। ফলে বুঝতেই পারছেন, সারাদিন সেই ভারী জিনিসগুলো বওয়ার পর দিনের শেষে বাড়ি ফিরে কতটা ক্লান্ত হয়ে পড়ত সে। তবুও এসে রান্না করে মেয়েকে খাওয়ানো, শোয়ানো সবটাই করত হাসি মুখে। গ্রামবাসীরা অনেক করে তাকে বলতো ভালো কাউকে খুঁজে আরেকবার বিয়ে করে নিতে, তার সাহায্যও হয়ে যাবে আর বাচ্চাটা বাবার ভালোবাসাও পাবে। কিন্তু কালিকাই অত গা করতো না, ইচ্ছেও ছিল না তার। দিনের পর দিন একা থাকতে হতো বাচ্চাটিকে। সে কাজে বেরিয়ে যাওয়ার পর সব সময়ই কালিকাইয়ের মনে ভয় থাকতো, কখন কি হয়ে যাবে, কোনো বিপদ আপদে কি হবে, এইসব চিন্তা করতে করতে অবশেষে সেই গ্রামবাসীদেরই দেখে দেওয়া একজন ভালো ব্যক্তির সাথে সে বিয়ে করতে রাজি হলো এবং লোকটিও তাকে এবং তার মেয়েকে খুবই আপন করে নিল। বিয়ের পর কিছু মাস বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন তার বরের আসল চেহারা সামনে এলো। সে প্রথমত তো কোনোই সাহায্য করতো না কালিকাইকে, না বাইরের কোনো কাজে আর না সংসারের কাজে। সারা দিন নেশা করে পড়ে থাকত, তার বউয়ের উপর অত্যাচার করত, খারাপ কথা বলতো ইত্যাদি। এইসব সহ্য করেও কালিকাই থাকতো তার সাথে, এই ভেবে যে তার অনুপস্থিতিতে তার ছোট্ট মেয়েকে দেখার মতো তো কেউ আছে যার কাছে সে অতটা সময় সুরক্ষিত থাকবে, বা কোনো কিছু দরকার পড়লে তাকে দেখার জন্য একজন মানুষ আছে অন্তত বাড়িতে। ফলে নিশ্চিন্তে কালিকাই বাইরের কাজ সারতে পারে। এরকমই একদিন কালিকাই বাইরে গেছিল কাজ করতে। সারা দিন কাজ করার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরল সে। প্রতিদিনের মতোই আগেই ঘরে ঢুকেই তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে। সারা দিনের পর মেয়ের সাথে কথা বলবে, সময় কাটাবে, এইটুকুই তো সে চায়, কিন্তু কোনো সাড়াই পেল না সে। তারপর তার স্বামী এসে বলল যে সে আজ নিজের হাতে তাদের জন্য রান্না করেছে, ভাত আর কষা মাংস। মেঘালয়ার প্রধান খাবার এটা। কালিকাই খুবই অবাক হলো বটে, কিন্তু মনে মনে খুশিও হয়েছিল যে এইটুকুই তো সে চেয়েছিল এত দিন ধরে। হয়তো সত্যি তার স্বামীর অনুশোচনা হয়েছে এবং সে ভালো হওয়ার চেষ্টা করছে। কালিকাই তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, সে কোথায়, তাকে দেখতে পাচ্ছি না তো। ওর স্বামী বলল, ওই পাশের বাড়িতে খেলতে গেছে, যেমন যায়, একটু পরেই হয়তো চলে আসবে। কালিকাইও তাই ভাবল যে প্রায় দিনেই তো যাইও খেলতে, থাক পরে গিয়ে ডেকে আনবে।
আর সারাদিনের খাটাখাটনির পর খিদেও পেয়েছে সেরকম। তারপর অত ভালো খাবার স্বামীর হাতে বানানো, তাই সে ভাবলো আগে খেয়ে নিয়ে তারপর মেয়েকে ডেকে আনবে। আর এদিকে স্বামীও জোর করছিল যে গরম গরম খেয়ে নিতে, অনেক স্বাদ করে সে বানিয়েছে। ফলে তার স্বামীর কথা ফেলতে না পেরিয়ে সেই সুস্বাদু খাবার তৃপ্তি করে খেলো পেট ভরে। খাওয়া দাওয়ার পর অভ্যাসবশত সে সুপারির ঝুড়িটা খুঁজতে লাগলো, যেমন খাসি গোষ্ঠীর মানুষরা করে থাকে, চুন দিয়ে সুপারি পাতা আর সুতা বাদাম খাবে বলে। সেই ঝুড়ি থেকে সুপুরি নেওয়ার সময় তার হাতে কিছু নরম নরম জিনিস ঠেকল। কালিকাই ভালো করে দেখবে বলে আলোর কাছে ঝুড়িটা নিয়ে আসতেই যেন ভীষণ চমকে উঠে ছুঁড়ে ফেলে দিল ঝুড়িটা। আর সেই ঝুড়ি থেকে মাটিতে পড়ল ছোট্ট ছোট্ট কয়েকটা আঙুলের টুকরো। হ্যাঁ, মানুষেরই আঙুল। তারপর কালিকাই চোখ বড় বড় করে কাঁপা কাঁপা হাতে সেই আঙুলগুলো ছুঁয়ে দেখতেই যেন আবারও ছিটকে উঠল সে। তার কপালে ঘামের বিন্দু, চোখ দুটো ঠেলে বের করা, চোখে মুখে যেন ভয়ঙ্কর এক অশান্তির ছাপ স্পষ্ট। সে তখনই খুব ভালো করে বুঝে গেছিল যে তার স্বামী তার ওই নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে প্রাণে মেরে ফেলেছে। আর এই মাংস, যেটা কালিকাই এক্ষুনি এত তৃপ্তি করে খেলো, সেটা আর কিচ্ছু না, তার নিজের ছোট্ট মেয়েরই মাংস। কিন্তু কেন, কী কারণে তার স্বামী সেই নিষ্পাপ শিশুকে হত্যা করে তার মাংস রান্না করে কালিকাইকে খাওয়ালো, সেটা আমি ঘটনাটির শেষে আপনাদের জানাবো। তারপর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাতের সামনে থাকা সেই সুপুরি কাটার যন্ত্র অর্থাৎ জাঁতি নিয়ে পাগলের মতো নিজের চুল সেই জাঁতি দিয়ে ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। সেই শুনে আশেপাশের সকলে ছুটতে এলো কি হয়েছে দেখার জন্য। কিন্তু কালিকাই তখন উন্মাদের মতো ছুটে চলেছে এদিক ওদিক এবং হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আউড়ে যাচ্ছে একটাই কথা, আমার বাচ্চাকে খেয়ে ফেললাম আমি, এবার আমি কি করব? আমার বাচ্চাটাকে যে দানবের মতো খেয়ে ফেলেছি আমি। হ্যাঁ, এটাই বলছিল তখন কালিকাই। আপনারা যেমন আশ্চর্য হচ্ছেন, তখন সেই গ্রামবাসীরাও সমানভাবে আশ্চর্য হয়েছিল এটা শুনে। তারা আগে অনেক করে কালিকাইকে থামাতে চেষ্টা করলো, কিন্তু সেই অভাগিনীর মতো উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ছুটতে লাগলো। আর সেই জায়গার চারিদিকে একটাই আওয়াজ শোনা যাচ্ছিল, আমার বাচ্চাটাকে দানবটা মেরে ফেললো, আমি কি করব এবার? আমি আর বাঁচতে চাই না, আমার বাচ্চাটাকে খেয়ে ফেললাম আমি। চারিদিকে তখন অন্ধকার, আকাশে চাঁদের বিন্দুমাত্র নেই। ঘুটঘুটে অন্ধকারে শুধু তারাগুলো টিম টিম করে জ্বলছে। ছুটে ছুটে সে উমিয়ং নদীর ধারে এসে সেই উঁচু চূড়ার একদম ধারে গিয়ে দাঁড়ালো। প্রচণ্ড শব্দ করে অত উঁচু থেকে সেই ঝর্ণা প্রবল গতিতে নিচে ঝরে পড়ছে, অনেক পাথরে ধাক্কা খেয়ে। কিন্তু অত জোরে শব্দ যেন ফিকে হয়ে যাচ্ছে সেই সন্তানহারা মায়ের কান্নার কাছে। কালিকাই সেখানে দাঁড়িয়ে তার মেয়ের নাম ধরে ডাকতে লাগলো, যেন শেষ একবার চেষ্টা করছে তার বাচ্চাকে ফিরে পাওয়ার আশায়। গ্রামবাসীদের ইচ্ছে থাকলেও দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারছিল না তারা, কারণ কালিকাই তখন হাতে সেই ধারালো জাঁতি নিয়ে ভীষণই আক্রমণাত্মকভাবে ছুটে চলেছিল। কেউ সামনে আসলেই যদি আঘাত করে দেয়, সেই ভয়ই পাচ্ছিল সবাই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুতে ভর করেছে ওর উপর। তারপর হঠাৎই যেন ভীষণ জোর একটা শব্দ হয়ে
সব নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই ঝিঝিদের ডাক যেন খুব জোরে শোনা যাচ্ছিল, এতক্ষণ যা কানেই আসছিল না। সেই গ্রামবাসীরা তাড়াতাড়ি করে লণ্ঠন নিয়ে ঝর্ণার একটু কাছে এসে দেখতেই যেন বাজ ভেঙে পড়ল তাদের মাথায়। কালিকাই আর নেই। সেই পাহাড়ের উঁচু চূড়া থেকে ঝাঁপ দিয়েছিল নিচে। নিজেকে তার বাচ্চার মাংস খাওয়ার শোকে, কষ্টে, অপরাধে শেষ অবধি তার মেয়ের কাছেই চলে গেল কালিকাই। এইবার সেই একদম প্রথমে করা প্রশ্নটার উত্তর জানাই। এই নো কালিকাই ওয়াটারফলসের নাম এই ঘটনার পরেই দেওয়া হয়, কারণ নো মানে ঝাঁপ দেওয়া, আর কা মানে সেই ভাষায় স্ত্রীদের বোঝাতে আগে কা বলে, আর লিকাই ছিল সেই মহিলার নাম, তাই নো কালিকাই ওয়াটারফলস। সেই মর্মান্তিক ঘটনার পর খুবই অদ্ভুতভাবে গ্রামবাসীরা যখন তার বরের খোঁজ করে, তাকে আর কোথাও পাওয়া যায়নি কখনো। আশেপাশে অনেক খুঁজেছে তারা, কিন্তু কোথাও তার নামমাত্র ছিল না। অনেকেই বলে থাকে যে কালিকাই তাকে সেই ঘৃণ্য পাশবিক কাজের জন্য শাস্তি দিয়েছে। এও বলে যে পরে নাকি জঙ্গলের ভিতর দিয়ে সেই বাচ্চা মেয়েটির মাথা, হাড়গোড় অনেক কিছুই পাওয়া যায়। আবার কিছু অংশ নাকি বন্য জন্তু খেয়ে গেছিল। এই সব কথা শুনলেই যেন আমাদের গায়ে শিহরণ দিয়ে ওঠে। কিভাবে একটা মানুষ অমন ছোট্ট বাচ্চাকে অতটা নৃশংসভাবে মেরে তাকে রান্না করে খেতে পারে আর তার স্ত্রীকে খাওয়াতে পারে? কতটা মানসিকভাবে অসুস্থ বা ব্যাধিগ্রস্ত না হলে এই জঘন্য কাজটা করতে পারে? মানে এক কথাতে যাকে আমরা সাইকোপ্যাথ বলে থাকি। পশুরাও তাদের বাচ্চাদের সাথে এরকম করতে পারবে না যা ওই বাবা করেছিল তার মেয়ের সাথে। কারণটা হলো তার স্ত্রী সকাল থেকে বিকেল অবধি কাজ করত, তারপর বাড়ি ফিরেই তার মেয়ের সাথেই বেশি সময় কাটাতো, তাকে নিয়ে খেলতো, গল্প করত, যেমন একটা মা তার ছোট্ট শিশুর সাথে করে থাকে। সারাদিন দূরে থাকার পর এটা কিছু অস্বাভাবিক কিন্তু নয়। আর ক্ষেত্রে তো একদমই নয়, কারণ তার স্বামী তো সারাদিন নেশাভান করে থাকতো, অত্যাচার করত, খারাপ কথা বলতো, কি করেই বা তার সাথে সময় কাটাবে? আর একটা সুস্থ মানুষ কখনোই এইভাবে ভাববে না। যদি সে প্রকৃতভাবে ভালো মানুষ হতো তাহলে তিনজনেই ওরা একসাথে সময় কাটাতো, হাসি খুশি থাকতো, বা যদি কিছু মনেও হতো সে সোজাসুজি গিয়ে এটা তার স্ত্রীকে জানাতো। কিন্তু এইভাবে ওইটুকু বাচ্চাকে নির্মমভাবে মেরে ফেলে তাকে তার মাকেই খেতে দেবে, এরকমটা করতো না। এই মর্মান্তিক ঘটনার পর অনেকেই সেই গ্রাম ছেড়ে চলে যায়। বলা হয় কালিকাইয়ের অতৃপ্ত আত্মা নাকি এখনও তার বাচ্চা মেয়েকে খুঁজে বেড়ায় জঙ্গলের ভিতর আনাচে কানাচে। আজও তার সেই কান্না শব্দ শোনা যায় মাঝরাতে। কীভাবেই বা সেই আত্মা শান্তি পাবে? আমি আমার আগের কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অতৃপ্ত আত্মারা অনেক সময়ই মায়া ত্যাগ করতে না পেরে বা তাদের অতৃপ্ত আশা বা ইচ্ছা পূরণ করতে না পেরে কখনোই শান্তি পায় না। আপনাদের আগেও বলেছিলাম কলকাতারই এক বাড়িতে অতৃপ্ত আত্মার সত্যি ঘটনা। সেই ঘটনা যদি এখনও আপনারা না শুনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে শুনে নিতে পারেন। তা যাই হোক, সেই সুন্দর নো কালিকাই ওয়াটারফলসের পিছনে এই হাড় কাঁপানো মর্মান্তিক ঘটনার কথা আমরা অনেকেই জানতাম না। আবার অনেকেই সেখানে ঘুরতে গিয়ে নো কালিকাই ওয়াটারফলসের কাছে রামধনু বা রেনবো দেখে থাকে। বলা হয়ে থাকে আজও এতদিন পরেও কালিকাই, তার প্রথম স্বামী ইউরাং এবং তাদের বাচ্চা মেয়ের সুখে শান্তিতে থাকার প্রতীক হচ্ছে সেই রেনবো। আপনারা অবশ্যই ঘুরে আসবেন সেই জায়গায়।
খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমিও যাব কোনো একদিন সেই অসাধারণ ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে। তা আজ এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওসে। দ্য ডার্ক প্লেসে।